পিচ ঢালা রাস্তায় সাইকেল ধরে বসে হাঁপাচ্ছে ঈর্ষিতা। সাইকেল চালানোর মতো শক্তি বা ইচ্ছে আর কোনোটাই নেই তার। আর সাইকেলের চাকার হাওয়াও শেষ হয়ে গিয়েছে। পাশের টং থেকে এক গ্লাস পানি চেয়ে ঢকঢক করে খেয়ে নিল। তার মনে হচ্ছে এই মাত্র কোনো বাঘের খাঁচা থেকে পালিয়ে এসেছে। আসলেই তো সে এক হিংস্র মানুষের আস্তানা থেকে পালিয়ে এসেছে, সেটা বাঘের খাঁচা থেকে কম কিসে। ঘটনাটা ভাবলেই গা শিউরে ওঠে তার। বিশ্রাম শেষে সাইকেলটা রেখেই এদিক ওদিক তাকিয়ে পা এগিয়ে নিল বাড়ির পথে। মিসেস জেসমিন চৌধুরী ফার্স্ট এড বক্স হাতে সিঁড়ি বেয়ে ছুটে চলেছে চেনের রুমে। আলিশান এক রুমের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। দামি ফুলদানি, ড্রেসিং টেবিলের আয়না, কাচের টেবিল, শোপিস, ট্রফি সব কিছুর খণ্ডাংশের দেখা মিলছে ঝকঝকে সাদা ফ্লোরে। ভাই প্লিজ থাম, তুই দেখ তোর হাত পা কেটে রক্ত বের হয়ে গেছে, তোর ইনফেকশন হয়ে যাবে, প্লিজ একটু থাম। তাও যেন থামার নাম নিচ্ছে না ছেলেটি। টিভিটা শেষ পর্যন্ত আসছেই দিল। হাতের কাছে ভাঙার মতো আর কিছু না পাওয়ায় রাগটা যেন আরও বেড়ে গেল তার। জড়িয়ে ধরে থাকা ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই ছেড়ে দিল সে। তারপর রাগে গজরাতে গজরাতে বিছানায় গিয়ে বসল। বসেই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। মিসেস চৌধুরী বলল, জেহের বাবা আমার, তুই বিশ্বাস কর দরজাটা আমরা কেউ খুলিনি। মেয়েটি কীভাবে পালালো সেটাও জানি না আমরা। হয়তো সে বারান্দা দিয়ে পালিয়েছে। জেহের গর্জে উঠে, শাট আপ মিসেস চৌধুরী, বারান্দার দরজা দিয়ে কখনই পালানো সম্ভব নয়। বারান্দার নিচে গাত্র বলেছে যে বারান্দা বেয়ে কেউ নামেনি, সো আমাকে মিথ্যে বলার আগে ভেবে নেবেন। আর রুমে শিফা কিভাবে ঢুকলো, ও কেন এই মেয়েটার জামা পরেছিল? আই এম ড্যাম শিওর কেউ ওকে পালাতে সাহায্য করেছে। আর ও পালিয়ে যাবেই বা কোথায়? সে ফিরতে হবে জেহের চৌধুরীর কাছে। শেষের কথাটা জেহের বাঁকা হেসে দাঁতে দাঁত চেপে বলল। তারপর মিসেস চৌধুরী মেয়েদের কাছে এসে বলল, ওই মেয়েটাকে পালাতে তুমিই সাহায্য করেছিলে তাই না? আর ওর জামা পরে এমনভাবে সেজেছিলে যাতে জেহের তোমাকে ওই মেয়েটা মনে করে, তাই তো? মম, তুমি এখন আর কথা বলো না, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, রুমে যাও প্লিজ। আফজাল চৌধুরীকে ইশারা করতেই তিনি মিসেস জেসমিনকে ধরে জোর করে রুমে নিয়ে যেতে লাগলেন। মিসেস জেসমিন আর আফজাল চোখের আড়াল হতেই শিফা রেগে তাকালো জিহাদের দিকে। অথচ জিহাদ নির্বিকার। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে জেহেরের রুম ত্যাগ করলো। পেছন পেছন শিফাও তাকে অনুসরণ করে। সকালবেলা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে ঈর্ষিতা। পরনে কালো শাড়ি, হাতে কালো চুড়ি, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। একদম সিম্পল সাজ যাকে বলে। ইতু শোন, কি রে, কিছু বলবি? একটা কাজ করতে পারবি? জেবাদের বাসায় গিয়ে এই ব্যাগটা জেবাকে দিয়ে দিস প্লিজ। ও চলে গিয়েছে আর এই ব্যাগটাও আমার কাছে ভুলে রেখে গিয়েছে। এখানে নাকি ওর কিসের ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে কালকে দেখা হলে দিয়ে দিস। আমিও ভেবেছিলাম, তবে জেবা এখন ফোন করে বলছে ব্যাগটা ওদের বাসায় দিয়ে যেতে। আর আমি তো এখন অরুণের সাথে উল্টো পথে যাব, আর কাউকে পাচ্ছিও না। তাই তুই যদি একটু দিয়ে আসিস প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো, কিন্তু ওর বাসাটা কোন পথে? আমি তো আগে কখনো যাইনি। ঠিকানা অনুযায়ী সেই পথে হাঁটা দিল ঈর্ষিতা। জেবা তার সহপাঠী হলেও পড়ালেখা ছাড়া আর কোনো কথা হয় না তার। এমনকি ভালো করে চিনেও না তাকে। গেটের কাছে যেতেই দারোয়ান হাত দিয়ে আটকে ধরে তাকে। কাকে চাই? আসলে জেবা চৌধুরীর বাড়ি তো এটা, তাই না? ওর সাথেই দেখা করতে এসেছি। দারোয়ান ঈর্ষিতাকে দাঁড় করিয়ে রেখে কাকে যেন ফোন দিল। 2 মিনিট পর ঈর্ষিতাকে ভেতরে যাওয়ার জন্য গেট খুলে দিল। ঈর্ষিতা ধীর পায়ে প্রবেশ করলো ঘরের ভেতরটায়। জেবা এগিয়ে আসতো। কেমন আছো ঈশিতা? অনু আমায় ফোন করে বলেছিল যে তুমি আসছো। তোমার মূল্যবান সময় নষ্ট করছি আমি, তাই না? এর জন্য সত্যি আমি সরি। আসলে ব্যাগটাতে আমার অনেক জরুরি কিছু কাগজ আর জিনিস ছিল যেগুলো আজকেই লাগতো। সরি বলার কিছুই নেই, আর আমার বাসার রাস্তাটাও প্রায় কাছাকাছি। যদিও ঈর্ষিতার বাসার রাস্তা একদম বিপরীতে, তবুও মিথ্যে বলে দিল। জেবা ব্যাগটা নিয়ে ঈর্ষিতাকে বসতে বলে চলে গেল। ঈর্ষিতা সোফায় বসেই তলিয়ে যেতে সামনে নিল। বাপরে, কি নরম সোফা! একদম মাখনের মতো নরম যাকে বলে। সোফাতে বসেই চোখ গেল কিছুটা দূরের টি টেবিলে, যেখানে রাখা হয়েছে অনেকগুলো কালো গোলাপ। ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি।
কালো গোলাপ খুব পছন্দের তার। এগিয়ে চলল গোলাপ নিতে, কয়েকটা গোলাপ কানের পেছনে গুঁজে দিল। হঠাৎ মনে হলো পেছন থেকে কোনো পুরুষালী গম্ভীর কণ্ঠে কেউ কিছু বলল। ইনশিতাকে দেখে কথা বলা ব্যক্তিটি বিড়বিড়িয়ে বলে উঠল, রোজ, ব্ল্যাক রোজ, মাই ব্ল্যাক কুইন। ইনশিতা ভ্রু কুচকে পেছনে ফিরে তাকালো। সিঁড়ির গোড়ায় ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ড্যানিম জিন্স পরিহিত একটা স্মার্ট ছেলে দাঁড়িয়ে আছে। আকর্ষণীয় ফিগার যাকে বলে, সুদর্শন ছেলেটির ফর্সা মতন শরীরে কালো রঙের শার্টটি ফুটে উঠেছে। জেহের সিঁড়ি দিয়ে নিচে নামতেই চোখ গেল কালো গোলাপ রাখা চেয়ারটা থেকে, যেখানে একটি মেয়ে ফুলগুলো নিয়ে কিছু একটা করছে। পেছন ফিরেছিল বিধায় মেয়েটির সামনের অংশ দেখতে পায়নি সে। পরনে কালো শাড়ি, মেয়েটি একটু এদিক ফিরতেই চোখ আটকে গেল তার। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত গতিতে চলতে লাগলো। শ্যামলা রঙের মেয়েটির মায়াবী চোখে কাজল ল্যাপটানো, কানে কালো গোলাপ গুজে রাখা, ঠোঁটে এক চিলতে হাসি, হাতের কাচের চুড়িগুলো ঝনঝন করছে। ধারালো তার গায়ের গড়ন। কালো গোলাপ মাথায় দেওয়ায় মেয়েটিকে আরো বেশি মায়াবী লাগছিল। অনেক মেয়েকেই সে দেখেছে, তবে কখনো এমন লাগেনি তার। তাহলে এই মেয়েটিকে এত ভালো লাগছে কেন তার কাছে? তার মাথায় হঠাৎ আসলো এই মেয়েটি কুইন, তার ব্ল্যাক কুইন। তার মধ্যেই যাওয়া আসলো হাতে চায়ের কাপ নিয়ে। ঝেরকে লক্ষ্য করল না সে। ইনশিতাকে দেখে চোখ বড় বড় করে বলতে লাগে, ওয়াও, ইউ লুকিং সো বিউটিফুল ইনশিতা। আমি তো চোখ সরাতেই পারছি না তোমার দিক থেকে। বেশ লজ্জা পেল ইনশিতা। লজ্জায় তার গাল রাঙা হয়ে গেল। জেবা বুঝতে পেরে হেসে বলল। সোফা এসে বসলো তারা। সিরিয়াসলি বলছি ইনশিতা, আমি যদি ছেলে হতাম না, তাহলে তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। এই একটি কথায় ইনশিতা লজ্জায় রাঙাবতী হলেও ওপাশে কেউ রাগে দপদপ করে জ্বলে উঠল। ইনশিতার হঠাৎ মনে হলো কেউ তাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিয়েছে। হাত ধরা ব্যক্তির দিকে তাকাতেই চমকে উঠল সে। জেবা জেহেরের এই রূপ দেখে ভয় পেলেও সাহস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছো জেহের ভাইয়া? তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে, ও এখন বাসায় যাবে। রাগ আরও বেড়ে গেল জেহেরের। একে তো তার ব্ল্যাক কুইনের হাত ধরে রেখেছে, তার উপর তাকে ছেড়ে দিতে বলছে। সে ছাড়া তার ব্ল্যাক রোজকে কেন অন্য কেউ টাচ করবে? সে কেন ছাড়বে তার রোজকে? এই কথাও যাবে না, শুধুই তার কাছে থাকবে। জেবা ইনশিতার হাত না ছাড়ায় জেহের আচমকা গরম চায়ের কাপ নিয়ে জেবার হাতে ঠেলে দিল। গরম চা হাতে পড়ায় মুহূর্তে ইনশিতার হাত ছেড়ে চিৎকার দিয়ে উঠল জেবা। ইনশিতাও এমন ঘটনায় হতবাক। ইনশিতা জেহেরের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে জেবার জন্য দৌড়ে পানি আনার জন্য যেতেই আবারও নিজের হাতকে শক্ত হাতের মুঠোয় আবিষ্কার করল। ইতিমধ্যে জেবার চিৎকারে মিসেস জেসমিন, জিহাদ আর শিফা উপস্থিত হলো। জেবার এই অবস্থা দেখে জেসমিন তাড়াতাড়ি গিয়ে বরফ আনলো। কি করছেন আপনি? হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। ইনশিতার কোনো কথাই জেহেরের কানে পৌঁছায়নি। মিসেস জেসমিন তা খেয়াল করে। জেহের কি করছিস কি তুই? মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তার কথাতেও কর্ণপাত করলো না জেহের। ইনশিতা হাত ছাড়াতে চাইলে জেহের আরো শক্ত করে হাত চেপে ধরল। এতে করে ইনশিতার কম দামি কাচের চুড়িগুলো ভেঙে গেল। ব্যথা আর ভয়ে কান্না করতে গিয়ে কোথাও মুখ দিয়ে বের হচ্ছে না। জেহের সিঁড়ি দিয়ে এক প্রকার টেনে হিস্ট্রে তার নিজের রুমে গিয়ে ইনশিতাকে নিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল। ইনশিতা আরও বেশি ভয় পেয়ে গেল। না জানি জেহের এখন তার সাথে কি করে। সর্বদা ছেলেদের থেকে 10 হাত দূরে থাকতো সে, আর আজ একটা বিশাল রুমে বন্দি, তাও একটা অচেনা অজানা ছেলের সাথে। ভয়ে হাত পা থরথর করে কাঁপা শুরু করলো। যে কেউ দেখলে তাকে মৃগী রোগী ভেবে ভুল করবে না। জেহের এগিয়ে এসে ইনশিতার দুবাহু ধরে ঝাঁকালো। এতক্ষণে ইনশিতা খেয়াল করলো জেহেরের চোখের মণি কালসে নীল। এই প্রথম সে কারো নীল চোখের মণি দেখল। জেহের হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ জড়িয়ে ধরায় ইনশিতা ভয়ে শক্ত হয়ে জমে গেল যেন। এই ছেলে পাগল নাকি? আমার ছেড়ে দিন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি যে এভাবে জাতাকলের মতো পিষে মেরে ফেলছেন আপনি? আমার ব্যথা লাগছে, ছাড়ুন প্লিজ। এতটুকু বলতেই যেন দম ফুরিয়ে গেল ইনশিতার। ব্যথার কথা শুনে জেহের আলগা করে ধরল ইনশিতাকে। আলগা হতেই ইনশিতা জেহেরকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে রেগে বলল, আপনি কি পাগল? এভাবে আমায় হুট করে এখানে আনার মানে কি? আর জেবাকে বা চা ছুঁড়ে মারলেন কেন? ও তোমাকে টাচ করেছিল, আর আমার কাছে তোমাকে আনার সময় আটকা ছিল। আমাকে তোমার কাছ থেকে কেউ দূর করার চেষ্টা করলে তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো নাকি?
আপনাকে আমি চিনি না, জানি না, আর আপনি না আপনি আমায় চেনেন। অচেনা একটা মেয়ের হাত ধরা, তাকে জড়িয়ে ধরা, এগুলো কি ধরনের অসভ্যতাম, ম্যানারলেস কোথাকার। দেখুন, যেতে হবে আমায়, বাবা মা অপেক্ষা করছে আমার জন্য, যেতে দিন আমায় প্লিজ। যাওয়ার কথা শুনেই আবারও রাগ চাপলো জেহেরের মাথায়। তার রোজ তার কাছে থেকে চলে যাওয়ার কথা বলছে। না না, সে কিছুতেই যেতে দেবে না। কাঁপা কাঁপা স্বরে বলল, তুমি কোথাও যাবে না রোজ, আমার কাছেই থাকবে সবসময়, আমার চোখের সামনে। এই কথাটাকে বারবার করে বলতে লাগলো সে, আর নিজের চুলের পেছনের দিক টেনে ধরে বিড়বিড় করতে লাগলো। এদিকে ঈশিতা হা হয়ে গেছে। এই ছেলে কিভাবে জানলো তার নাম রোজ? এই নামে কেউ তাকে ডাকেই না, আর না এখানকার কেউ জানে। কি বললেন আপনি? কি নামে ডাকলেন? রোজ, আমার ব্ল্যাক রোজ। তুমি শুধু আমার রোজ, আমার। কি যাতা বলছেন? আমি আপনার হতে যাব কেন? আর আমার নাম কি করে জানলেন আপনি? তোমার নাম মানে? রোজ আমার নাম। ঈশিতার কথা শুনে আবারও রাগ লাগলো জেহেরের। রোজ যদি ওর নাম হয়, তার মানে আরও অনেকে তাকে এই নামে ডাকে। আর এই নাম শুধুমাত্র জেহেরের দেওয়া। এই নামে অন্য কেউ কেন ডাকবে? কেন? তোমার নাম রোজ হলে এই নামে আর অনেকে ডাকে, তাই না? এই নামে কেউ ডাকতে পারবে না, কেউ না, একমাত্র জেহের চৌধুরী ছাড়া। জেহের কথায় পুরো শরীর কেঁপে উঠল ঈশিতার। এমন ভয়ঙ্করভাবে কেউ কথা বলে? আর তার নাম যার ইচ্ছে সেই ডাকবে? একমাত্র এই ছেলেই ডাকবে কেন তার নাম? আশ্চর্য! আর সে ভালোভাবেই বুঝে গিয়েছে এই জেহের ছেলেটা মানসিকভাবে অসুস্থ, সাইকো একটা। না হলে এমন আচরণ কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। জেহের আবারও বলতে লাগলো, এখান থেকে যাওয়ার কথা চিরতরে ভুলে যাও রোজ। কোথাও যেতে পারবে না তুমি উইদাউট মাই পারমিশন। রোজ নামে ডাকায় ঈশিতার প্রথমে ভালো লাগলো। তার ইচ্ছে ছিল কেউ না কেউ তাকে যাতে রোজ বলে ডাকে। পর মুহূর্তে আগের আর পরের কথা শুনে রাগের সাথে ভয় চেকে ধরল তাকে। সে কোথাও যাবে না যাবে সেটা এই বেয়াদব ছেলেটাকে কেন বলবে? কেন? আপনার পারমিশন নেব কেন? আর এখানেই বা আজীবন কেন থাকবো? আপনার কোনো কথা শুনতে বাধ্য নই আমি। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। তুমি বাধ্য রোজ, কারণ আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ মাই ব্ল্যাক কুইন। ঈশিতার কানে ফিস ফিস করে বলল জেহের। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, সেহেতু তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। যা কিছু করো না কেন, সব কিছুতেই আমার পারমিশন নেবে, আমার কথা মতো চলবে তুমি। কারোর সাথে দেখা করতে হলেও আমার পারমিশন নেবে, ইভেন তোমার বাবা মার সাথে দেখা করার জন্য। ঈশিতা যা ভেবেছিল তা আসলেই ঠিক। এই ছেলেটা 100% সাইকো, তাতে কোনো সন্দেহ নেই। আর কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে সবসময় তার ভালোবাসার মানুষের স্বাধীনতায় কোনো বাধা দেয় না, উল্টো প্রায়োরিটি বেশি দেয়। অথচ এই ছেলে তো সম্পূর্ণ বিপরীত। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন আমার খুব খিদে পেয়েছে, আপনি কি একটু খাবার ব্যবস্থা করতে পারবেন? জেহের অস্থির হয়ে বলল, তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমি এক্ষুনি খাবার পাঠাতে বলছি। না না, তোমার জন্য আমি নিজ হাতে খাবার বানিয়ে আনবো। তুমি এখানটা বসো, আমি না আসা পর্যন্ত এক পাও নড়বে না, একদমই না। বলেই রুমের বাহিরে যেতে লাগলো। যেতে গিয়ে হঠাৎ পেছনে ফিরল। পেছন ফিরে দেখে ঈশিতার মুখ চুপসে গেল। হঠাৎ কি মনে করে পেছনে ফিরল আবার জেহের এসে দু হাতে ঈশিতার এই টুকুনি মুখটি ধরে কপালে চুমুকে চলে গেল। চলে যেতে ঈশিতার রেগের শাড়ির আঁচল দিয়ে কপালটা ঘষে ঘষে মুছে নিল। ঈশিতা দ্রুত করে দরজা খুলে পালিয়ে যেতে ধরল। তখনই তার মনে হলো দরজাটা আটকানো। এসব ভাবছিল আর তখন দরজা খোলার ক্ষীণ শব্দ কানে এলো তার। দেখলো সেই জেহের ছেলেটি আর সাথে একটা মেয়ে। জেহেরকে দেখেই ভয় জেগে ধরলো আবার তাকে। তবে ঈশিতা চরম অবাক হলো যখন দেখলো জেহের ছেলেটির চোখে চশমা আর পরনে অন্য কাপড়, আর চোখ মুখ একদম শান্ত। মেয়েটি ঈশিতার কাছে এসে তাকে এক সেট জামা দিয়ে বলল পাল্টে নিতে। ঈশিতাও তাই করলো। ওয়াশরুমে গিয়ে কয়েক সেকেন্ডেই চেঞ্জ করে আসলো। আর দেখলো মেয়েটি জেহেরকে জিহাদ নাম ধরে কথা বলছে। আশ্চর্য, এটা কি জেহের নয়? যেহেতু ঈশিতাকে দেখে এত শান্ত থাকে না। সে জেহেরের মতো দেখতে ছেলেটিকে কিছু বলতে নিল। আপনি? আমি জানি এখন তোমার মনে প্রশ্ন চলছে, কিন্তু এখন কোনো প্রশ্ন উত্তর দেওয়ার সময় নেই। তুমি এই মুহূর্তে চলে যাও, ভাই যে কোনো মুহূর্তে চলে আসবে গো। এই ছেলেটির কণ্ঠ জেহের থেকে কিছুটা মাত্র ভিন্ন। জেহেরের কণ্ঠে গম্ভীরতা মেশানো, আর এই ছেলেটির কণ্ঠে রয়েছে চঞ্চলতা। চেহারাটাই বেশ মানিয়েছে। ঈশিতা কিছু না ভেবে দরজা ডিঙিয়ে চলে যায়।
বর্তমানে। এবার বুঝেছি কাহিনীটা। আমি জেবাকে কিছুটা হলেও চিনতাম, কিন্তু ওর যে ভাই আছে সেটা জানতাম না। আর আমার কিন্তু তোর মতোই মনে হচ্ছে এই জেহের ছেলেটা আসলেই সাইকো, অস্বাভাবিক একটা ছেলে। একটা জিনিস বুঝলাম না আমি, জেহের ছেলেটা তোকে দেখে হঠাৎ এমন করলো কেন? তোকে তো আগে কখনো দেখেনি, তাই না? আমি তো তাকে কখনোই দেখিনি। আর তিনি এমনটা কেন করলো আমি কি করে বলবো সেটা? আসলেই তো, তুই বা কিভাবে বলবি? সাইকো তো, তাই মনে হয় তো সৌন্দর্য দেখে মাথা আউলিয়ে গেছে। ইনশিতা নয়নকে আলতো ধাক্কা দিয়ে হেসে বলল, ধুর। ভোর হতে এখনো বেশ খানিকটা দেরি। নিঝুম রাতে দূর থেকে কোনো এক নাম না জানা পাখির ডাক থেকে থেকে কানে ভেসে আসছে। সকলে ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুমে নেই জিহাদ আর শিফা। ডিবানে বসে আছে জিহাদ, দুই হাত জড় করে থুতনির নিচে রেখে বাহিরে তাকিয়ে আছেন জিহাদ। আজ যখন ইনশিতাকে আটকে রেখে জেহের খাবার আনতে গিয়েছিল, তখন জিহাদ গিয়ে ইনশিতাকে ছাড়ানোর ব্যবস্থা করে, কারণ সে জানে তার ভাইয়ের সাথে কেউ কখনোই ভালো থাকতে পারবে না। তার ভাইয়ের যেটা একবার পছন্দ হয় সেটা নিজের করে রাখে, কাউকেই দিতে চায় না, একদম বন্দি করে রাখে জিনিসটা। আর এটা তো একটা মানুষ, একটা মানুষ কখনোই কারো বন্দিনী হয়ে থাকতে চাইবে না নিশ্চয়ই। ইনশিতাকে ছাড়ানোর সময় সিফাও সেখানে উপস্থিত হয়ে যায়। ইনশিতাকে জন্য ড্রেসে বের করে নিজে ইনশিতার শাড়িটা পরে জেহেরকে ইমপ্রেস করার কথা ভাবে শিফা। জেহের খাবার নিয়ে জমে গিয়ে দেখে রোজ উল্টো দিকে ফিরে আছে। তবে তার খটকা লাগলো যে রোজের চুল কোমর পর্যন্ত আর এখন পিঠের অর্ধেক মাত্র। ভ্রুকুচকে সামনে এগিয়ে গিয়ে রোজের কাঁধে হাত রাখতে গিয়ে সরিয়ে নিল। রাগান্বিত দৃষ্টিতে ছদ্মবেশী রোজের দিকে একবার তাকিয়ে নিয়ে একটা শোপিস দূর থেকে ছুঁড়ে মারল একদম মেয়েটির মাথা বরাবর। হঠাৎ মাথায় আঘাত লাগায় শিফা চিৎকার দিয়ে পেছনে ফিরে জেহের দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? আর তুমি আমার রোজের শাড়ি কেন পরেছ? আর আর আমার রোজ কোথায়? রোজ কোথায় তুমি? রোজ! চিৎকার করে রোজকে ডাকতে লাগলো আর পুরো রোমের প্রতিটা কোণা খুঁজতে লাগলো। তুই তুই আমার রোজকে পালাতে সাহায্য করেছিস, তাই না? আমার থেকে দূরে সরিয়েছিস তুই, ইউ বাস্টার্ড! বলেই হাতের কাছের ছোট ফুলদানিটা ছুঁল। আর একটুর জন্য সেটা চোখে লাগেনি, কারণ জিহাদ এসে টান মেরে শিফাকে সরিয়ে দিয়েছিল। জেহেরকে ইঞ্জেকশন দেওয়ার সে গভীর ঘুমে মগ্ন। যেবা সেই বিকেলের ঘটনার পর থেকে ভয় নিজের রুম থেকেও বের হয়নি। পরের দিন নয়নিকা আর ইনশিতা কলেজে যাচ্ছে। হঠাৎ ইনশিতা পেছাতে থাকে। ইনশিতাকে পাশে না পেয়ে নয়নিকা পেছন ফিরে দেখলো চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। বিরক্তি নিয়ে বলল, উফ, ছাতার মাথা, চোখগুলো আলোর মতো করে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল বোন, আমার ক্ষুধা লাগছে। তবুও কোনো নড়চড় হলো না ইনশিতার। হুঁশ আসতেই দ্রুত পাশের দোকানের পেছনে লুকালো। ইনশিতার কর্মকাণ্ডে অবাক না হয়ে পারল না নয়নিকা এমন করছে কেন। ইতু, আমি শেষ দোস্ত, আমি শেষ। আরে কি হয়েছে? এমন করতেছিস কেন? বলবি তো? ও- ওই ওই পাগলটা ওই পাগলটা এদিকে আসছে, আমি শেষ। এবার এবার না জানি কি করে। কোন পাগল? তোর সাথে আবার কে কি করবে? আরে তোকে কালকে বললাম না যে এবার বাড়ির কথা, ওই জাহের পাগল ছেলেটার কথা। সেই জাহের এইখানে এইখানে এখন কি করব আমি এখন? উনি যদি কিছু করে, আমাকে যদি আবার নিয়ে যায়। ইনশিতা ক্রমশ অস্থির হয়ে পড়ছে। নয়নিকাও এবার চোখ বড় বড় করে বলল, ওই সাইকোটা? দাঁড়া দাঁড়া, দেখে নি একবার। নয়নিকা দোকানের পাশ থেকে বেরিয়ে এলো। নয়নিকাকে থামাতে যেয়েও পারল না ইনশিতা, হাত পা কাঁপছে তার। এই পাগলটা এখানে কেন এসেছে? তার খোঁজে নয়তো। নয়নিকা রাস্তার আসতেই দেখে ভার্সিটির গেটের ঠিক কিছুটা দূরে সাদা মার্সিডিজ গাড়ি দাঁড় করানো। তার সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহের অধিকারী একজন সুপুরুষ। মনে হচ্ছে এদিক ওদিক কাউকে খুঁজছে। নয়নিকা হা হয়ে আছে। এত সুন্দর একটা ছেলে কিনা পাগল, নাকি এটা সেই ছেলে না? নয়নিকা ফিরে গিয়ে জোর করে ইনশিতাকে ধরে রাস্তায় আনালো। দোস্ত, এটাই সেই ছেলে। কি রে বল? আরে হ্যাঁ হ্যাঁ, এটাই সেটা। ছাড় আমারে কচু, দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার বিশ্বাসই হয় না, এই ছেলে পাগল। ইয়ার, হি ইজ সো সুইট অ্যান্ড হ্যান্ডসাম। ইনশিতার ইচ্ছে করছে এখনই নয়নিকাকে কোথাও চুবিয়ে মারে। এই ছেলেটা যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর, একেবারে ভয়ঙ্কর সুন্দর। সেটা যদি নয়নিকা একবার উপলব্ধি করতে পারত, তাহলে শান্তি পেত ইনশিতা।
তুই কেন যে এই ছেলেটা থেকে পালাইলি রে? ইস, এমন সুইট কিউট ছেলেকে কেউ হাতছাড়া করে নাকি? তুই তোর সুইট টক ঝালকে দেখ, আমি গেলাম। ঘুম থেকে উঠেই জেহের গোপনে ইনশিতার খোঁজ চালালো। সমস্ত তথ্য হাতে পেয়েই সে সবার আগে ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভার্সিটিতে গিয়ে দেখলো সকল স্টুডেন্ট বেরিয়ে আসছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও যখন পেল না, তখন তার রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। বিড়বিড় করে বারবার বলছে, আমার কাছ থেকে কোথাও পালাতে পারবে না রোজ। আমি মুক্তি না দিলে তুমি কখনোই মুক্তি পাবে না। তখন হঠাৎ চোখ যায় তার রাস্তার মোড়ে, যেখানে সে তার রোজকে দেখতে পায় আর সাথে একজন মুখ হা হয়ে থাকা মেয়েকে। রোজকে দেখা মাত্রই জেহেরের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে ওঠে, কিন্তু সেই খুশিটা মুহূর্তেই উবে যায় যখন দেখলো রোজের পাশের মেয়েটা তার রোজের হাত চেপে ধরে আছে। আরো বেশি রেগে যায় জেহের। ইনশিতা আচমকা লক্ষ্য করে জেহের তার দিকে তাকিয়ে আছে, আর একটু পর এগিয়ে আসছে। বুকের মধ্যে ভয় জেঁকে ধরেছে। এখন কি করবে সে? কিছু না ভেবেই নয়নিকাকে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে ভো দৌড় দেয়। ইনশিতাকে দৌড়ে যেতে দেখে আর সময় নষ্ট করলো না জেহের। একটা গলির মাঝখান দিয়ে ইনশিতা দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে পেছনে লক্ষ্য করে দেখলো তার বেশ খানিকটা পেছনে জেহেরও দৌড়ে আসছে। আটকে উঠল ইনশিতা। জেহেরের দৌড়ের সাথে তো সে পারবে না তার চেয়ে ভালো কোথাও লুকিয়ে পড়া। গলির মোড় পাল্টাতেই দেখলো তার রোজ কোথাও নেই। সামনে পিছনে সব জায়গায় দেখলো, তাও পেল না। না পেয়ে রেগে হিংস্র বাঘের মতো গর্জন করে উঠল। সামনে থাকা কাঠের ড্রাম জোরে লাথি মেরে ভেঙে ফেলল। কপালের রক ফুলে উঠেছে। গজরাতে গজরাতে চিৎকার করে বলল, এখন পালাতে পারলে ভবিষ্যতে আর পারবে না। অল্প সময় আছে তোমার হাতে, যত পারো উড়ে নাও। তারপর আমার কাছে বন্দী হয়ে থাকতে হবে তোমার। জেহেরের গর্জে ওঠা কণ্ঠে এমন কথা শুনে ইনশিতার ভয় বুক কেঁপে উঠল। এই জেহেরের হাতে একবার পড়লে তার পুরো জীবন নরক বানিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই তার। এখন কোনো রকমে বাসায় গিয়ে চাচিমার সাথে এই শহর ত্যাগ করলেই বাঁচবে সে, এর আগে নয়। জেহের চলে যাওয়ার পর ইনশিতাও লুকিয়ে চলে আসে বাড়িতে। ইনশিতার ফোনে একটা ফোন আসে। ইনশিতা ফোন কানে নিয়ে বলল, কিরে পুচকু, কেমন আছিস? হঠাৎ এখন ফোন দিলি? সব ঠিকঠাক আছে তো? ওপাশ থেকে তুহিনের ক্রন্দনরত আওয়াজ শোনা গেল। নয়ন আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপু। কলেজ থেকে এখনো বাসায় ফেরেনি। তোমাদের বাড়িতেও খোঁজ করছিলাম, কিন্তু ওখানেও নাকি যায়নি। তুহিনের কথা শুনে আটকে উঠল ইনশিতা। জেহেরকে দেখার পর সেই যে দৌড়ে এসেছিল, এরপর থেকে নয়নিকাকে দেখেনি সে, বাসাতেও যায়নি। তাহলে কোথায় গেল মেয়েটা? ভালো করে খোঁজ নিয়েছিস তো? দেখ, হয়তো কোনো বয়ফ্রেন্ডের বাসায় আছে। আমি সবার বাসায় খোঁজ নিয়েছি আপু, কিন্তু কোথাও নেই। এমনকি আপুর মোবাইলও বন্ধ। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। বাবাও সঙ্গে নেই যে বলবো। বলতে কাঁদতে লাগলো তুহিন। এদিকে ইনশিতার মাথা হ্যাং হয়ে গেছে। তার মাঝেই আরেকটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো ইতু। নয়ন, তুই তুই কোথায়? সবাই তোকে কত খুঁজছে জানিস তুই? আর তোর নাম্বার বন্ধ কেন? এটা কার মোবাইল থেকে ফোন দিয়েছিস তুই? কোথায় আছিস তুই সেটা বল। ইতু ইতু শোন, আমি এখন আমাদের পুরনো বাড়িতে আছি। ওখানে কি করছিস? ওখানটা তো অনেক নির্জন। আর তোর কণ্ঠ এমন কাঁপছে কেন? আমি তুহিনকে বলছি, ও তোকে গিয়ে নিয়ে আসবে। কাউকে বলা লাগবে না ইতু। তোকে একটা কথা বলছি, শোন। তুই যেখানে আছিস সেখান থেকে কোথাও। ওপাশ থেকে ফোন কাটার আওয়াজ এলো। ইনশিতা ওই নাম্বারে বেশ কয়েকবার ফোন দিল, তবে কেউ তুলল না। রাফিদ সহ তার বাবা মা চেয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতা ঘটনাটা খুলে বলল। তার মাঝে আবারও হঠাৎ ওই নাম্বার থেকে ফোন আসলো। বিলম্ব না করেই ফোন তুলল ইনশিতা। ওপাশ থেকে নয়নিকা বলল, ইতু, তুই একবার আসবি প্লিজ? পুরনো বাড়িতে একবার আসবি? বলেই কান্নায় ভেঙে পড়ল নয়নিকা। নয়নিকার হঠাৎ কান্নায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনো বিপদ হয়নি তো নয়নের? নয়ন, কি হয়েছে তোর? বল আমায়। ঠিক আছিস তো তুই? তুই এখানে চলে আয় ইতু। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিল ইনশিতা। রাফিদ ভ্রু কুচকে বলল, কোথায় যাওয়ার কথা বলছো তুমি? আমায় এক্ষুনি যেতে হবে ভাইয়া। আমি শিওর নয়নিকা কোনো বিপদে পড়েছে। এত রাতে কিভাবে যাবে? আমি কিচ্ছু জানি না ভাইয়া, কিচ্ছু না। এখন আমাকে যে করেই হোক যেতেই হবে। দুজনেই কোনার রুমটার সামনে পৌঁছলে দরজাটা হাট করে খুলে যায়। ভয় পেয়ে রাফিদের হাত জোরে খামচে ধরে ইনশিতা। রাফিদ ইশারায় শান্ত হতে বলল। তার কেন যেন মনে হচ্ছে তার ইনশিতা এখনই তার কাছ থেকে দূরে সরে যাবে।
হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরল সে। অন্ধকারের মাঝে হলুদ টিমটিমে ম্লান আলোয় আলোকিত হয়ে গেছে রুমের মাঝখানটা। ঝাপসা আলোকিত, তার মাঝে মনে হচ্ছে কেউ একজন হাত চেপে মাথা নিচু করে বসে আছে। নয়নিকা! ঈশিতা দৌড়ে গিয়ে নয়নিকাকে ধরে বলল। নয়ন, এ নয়ন, কি হয়েছে তোর? হাতে ব্যান্ডেজ কেন? ঈশিতার শরীর কাঁপাকাঁপি যেন আরও বাড়ছে। সে কিছুতেই শান্ত হতে পারছে না। ঠিক সেই সময় ঈশিতার সামনে এসে দাঁড়ালো কালো রঙের শু পরা একজোড়া পা। ঈশিতা মাথা তুলে তাকিয়ে দেখলো লোকটির এক হাতে ছোট্ট একটি হারমোনিকা, আর অপর হাতে প্যান্টের পকেটে ঢোকানো লোকটির মাথার উপরে দুলছে হলুদ লাইটটি। ঈশিতা কাঁপা কাঁপা পায়েই দাঁড়ালো। রাফি তো দাঁড়িয়েছে, সে এখনও ঈশিতাকে ধরে রেখেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে জেহের। জেহেরকে দেখতেই চমকে গেল ঈশিতা, ঘাড় কাত করে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি ভয়ঙ্কর, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরছে। জেহেরকে দেখে শরীরে যেন আর শক্তি পেল না ঈশিতা, অবশ্যই আসতে লাগলো। রাফিদ শক্ত করে ঈশিতার শরীর নিজের দিকে ঠেসে দিয়ে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরল। সামনে থাকা অচেনা এক হিংস্র চোখের অধিকারী মানুষটির দিকে আবদ্ধ তার দৃষ্টি। বিকেলে জেহের ঈশিতাকে খুঁজে না পেয়ে নয়নিকাকে তুলে এনেছিল এই বাড়িটায়। যদিও সে জানতো না যে এটা নয়নিকাদের পুরনো বাড়ি, পরে জেনেছে। নয়নিকা তো চরম রকমের অবাক। এক পর্যায়ে ক্ষান্ত হয়ে থেমে গেল সে। তার রোজকে নিজের কাছে আনার জন্যই নয়নিকাকে নিয়ে আসা। জেহের একটু এগিয়ে গিয়ে ঈশিতার মুখোমুখি দাঁড়ায়, একদম সামনে। তাদের মধ্যবর্তী দূরত্ব বোধহয় 2 কি 3 ইঞ্চি হবে। তারপর ঘাড় অন্যদিকে কাত করে ফু দেয় ঈশিতার মুখে। শীতল বাতাসে ঈশিতা কেঁপে ওঠে। মুখের সামনে থাকা চুলগুলো উড়ে পেছনে ঠেকে সেই বাতাসে। রাফিদ ভ্রু জোড়া কুঞ্চিত করে এক হাত দিয়ে সজোরে ধাক্কা দেয় জেহেরের বুকে। আচমকা ধাক্কা সামাল দিতে ঈশিতাকে টেনে ধরল জেহের। ঈশিতার সরু দেহ জেহেরের শক্তিশালী দেহের টান সামলাতে পারল না। দুজনেই পড়ল নিচে। জেহেরের ওপর ঈশিতা, জেহের বিশালাকার দেহের ওপর পড়ল ঈশিতা। তুমি আমার উপর পড়ে একটু ব্যথা পাইনি রোজ। তোমার শরীরে একটু ওজন নেই, টেনশন নট। কয়েকদিন পর তোমার ওজন এমনিতেই বেড়ে যাবে। বলেই ঠোঁট কামড়ে হাসল জেহের। জেহেরের এমন কথায় দ্রুত উঠতে গিয়েও উঠতে পারল না, কারণ জেহের ধরে আছে। মিনতি করে ঈশিতা বলল, লাগছে আমার, ছাড়ুন। ঈশিতার কথা শুনে জেহের দ্রুত ঈশিতাকে উঠিয়ে দিল। অস্থির হয়ে বলতে লাগলো, কোথায় লেগেছে রোজ? বেশি ব্যথা করছে? বলো বলো আমায় রোজ। জেহের হুট করেই রাফিদের কাঁধে হাত রাখল। লম্বায় রাফিদের থেকে জেহের বেশ বড়। রাফিদের কাঁধে হাত দিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল, অথচ চেহারা একদম শান্ত। তারপর আচমকাই রাফিদের কাঁধ ধরে টান দিয়ে ভাঙা চেয়ারটার দিকে ঝুঁকে মারে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে রাফিদ নিজেকে রক্ষা করার সুযোগ পেল না। ভাঙা চেয়ারে লেগে রাফিদের পিঠ, হাত আর গলার বেশ খানিকটা অংশ ছিলে গেছে। রক্ত বইছে আঘাতকৃত অংশ হতে। জেহেরকে ধরে নিজের দিকে ফিরিয়ে খুব জোরে কষে একটা চ লাগালো। ঈশিতা চেঁচিয়ে বলতে লাগলো, আপনি আসলেই একটা পাগল। আরে আপনি মানসিকভাবে যে অসুস্থ সেটা কি জানেন আপনি? জেহেরের চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠল। জীবনের প্রথম চর এটা, তাও আবার যাকে ভালোবাসে তার কাছ থেকে। জেহেরের রাগ যেন বাঁধ মানল না, রাগে গজগজ করতে লাগলো। হুট করে ঈশিতার 2 বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো। চিবিয়ে চিবিয়ে বলল, ভালোবাসি বলে একদম ছেড়ে দেবো ভেবো না। আমার থেকে কেউ কোনোদিন আঙুল তোলার সাহসও পায়নি, সেখানে তুমি আমায় চর মেরেছ। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। জেহের আর নিজের ক্রোধ সংবরণ করতে পারল না। গর্জন করতে করতে ঈশিতার দিকে তাকালো। ভাঙা কাঠ দিয়ে জেহের যখন ঈশিতাকে মারতে যাবে, তার আগে ঈশিতাকে কেউ একজন সরিয়ে নিল। রাগে গজরাতে গজরাতে জেহের পেছনে ফিরল। ইতিমধ্যে ঈশিতা অজ্ঞান হয়ে গেছে। ঈশিতাকে ধরে আছে জিহাদ। হাউ ডেয়ার ইউ টু টাচ হার ইডিয়েট! বলেই এগিয়ে যায় জিহাদের দিকে। জিহাদ এক হাতে ঈশিতাকে আগলে ধরে আরেক হাতে জেহেরকে থামায়। ভাই লুক, তুই এভাবে মেয়েটাকে আঘাত করতে পারিস না। আমার রোজের সাথে যা ইচ্ছে আমি করব, তাতে তোর পারমিশন নেব কেন? কবিট কোথাকার! ভাই ভাই দেখ, তুই তো চাস তোর রোজ যাতে তোকে ভালোবাসে, তোর সাথে যাতে সব সময় থাকে। তাহলে এখন যদি তুই ওকে মারিস তাহলে তো ওর ক্ষতি হয়ে যাবে, তাই না? তুই কি চাস তোর রোজের কোনো ক্ষতি হোক? রোজ কষ্ট পেলে তো তুই নিজেও কষ্ট পাবি, তাই না? তাহলে শুধু শুধু ওর কাছে খারাপ হয়ে নিজেকে ঘৃণার পাত্র বানাচ্ছিস কেন? জেহের যেন বুঝতে পেরেছে জিহাদের কথাটা। হাতের কাঠটা ফেলে দেয় সে। আই এম সরি রোজ, আমি আমি তোমাকে কোনো দিন কষ্ট দেব না, কোনো দিন না। ঈশিতাকে কোলে করে নিয়ে চলে যায় জেহের।
নয়নিকা বাধা দিতে চাইলে জিহাদ আটকায়। এখন জেহেরকে বাধা দেওয়া মানে সিংহের সাথে হাডুডু খেলতে যাওয়া। নিজের উপর কোনো ভারী কিছুর অস্তিত্ব অনুভব করতেই নড়ে চড়ে ওঠার চেষ্টা করলো ঈশিতা, কিন্তু পারল না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। চোখ খুলে নিজেকে শোয়া অবস্থায় আবিষ্কার করল সে। রুমটাও অচেনা। সে কোথায়? তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই চেঁচাতে লাগলো, রোজ, রোজ, রোজ। ঈশিতা কানে হাত দিয়ে রইল। ঈশিতাকে দেখে জেহের খুব শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে তার প্রাণ ফিরে পেয়েছে। ঈশিতা ভাবল তার হাড্ডি আর হাড্ডি নেই। জেহের অস্থির কণ্ঠে বলতে লাগলো, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত তুমি শোয়া থেকে উঠবে না। যতক্ষণ না পর্যন্ত আমার ঘুম ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমার বুকেই ঘুমিয়ে থাকবে। ঈশিতা এখনো মাথাটা ধরে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তারপর এক ঝটকায় ছাড়াতে চাইল জেহেরকে, কিন্তু বান্দা ছাড়ছেই না। কি? একটু ছাড়ুন না প্লিজ। কখনো না, একদম আমার থেকে ছাড়া পেতে চাইবে না। এর ফল খারাপ হবে। একটুই তো বাথরুমে যাব প্লিজ, অনেক জরুরি। কি বললাম শুনতে পাওনি? কোথাও যাবে না তুমি। ঈশিতা হতবাক। এ কেমন ছেলে? বাথরুমে যাবে তাও যেতে দিচ্ছে না। ঈশিতা এবার কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন অনেক জরুরি। আর বাথরুমে গেলে কি কেউ পালাতে পারে নাকি? বাথরুমে তো সবাইকেই যেতে হয়, প্লিজ। জেহের ঈশিতাকে ছেড়ে শান্ত নজরে তাকালো। যাও, তবে 5 মিনিট। 1 সেকেন্ড বেশি হলে খবর করে দেবো আমি। ঈশিতা দৌড়ে বাথরুমে যেতে পা বাড়ালো। হঠাৎ করে জেহের হাত ধরে ফেললো। ঈশিতা বেশ বিরক্ত হলেও জোর করে মুখে হাসি ফুটিয়ে তাকালো। জেহের চোখ মুখ শক্ত করে বলল, মাত্র 5 মিনিট, মনে থাকে জানো। অনলি 5 মিনিটস। জেহের অস্থির হয়ে পায়চারি করছে বাথরুমের দরজার সামনে। নিজের মাথার পেছনের চুল টেনে ধরে বিড়বিড় করছে। আবার যখন দরজায় নক করতে যাবে তখনই ঈশিতা বের হলো। ঈশিতা দেখলো জেহের কেমন অস্থির হয়ে আছে। যেই জেহের আবার জড়িয়ে ধরতে যাবে তখন ঈশিতা বলে উঠল, এখানে কেন এনেছেন আমায়? আর নয়নকেই বা কেন তখন তুলে নিয়েছিলেন? ঈশিতার রাগান্বিত কণ্ঠ শুনে উল্টো জেহের বেশ রেগে গেল। ও তোমাকে টাচ করেছিল, আর ওই ছেলেটাও। এবং আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করতে পারবে না। টাচ করলে হাত গড়িয়ে দেবো তাদের। মাইন্ডেড। ঈশিতা হা করে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা পজেসিভ হলে এমন করতে পারে? ও আমার ফ্রেন্ড আর ছেলেটা আমার কাজিন। আর আপনি তো আমার কেউ না, সুতরাং হাত তো আপনার গুঁড়া করা উচিত। আচমকা ঈশিতাকে চেপে ধরে জেহের বলল, আমি তোমার সব সব সব। আমি ছাড়া আর কেউই তোমার কেউ না। তোমার কোনো ফ্রেন্ড লাগবে না, আর না কোনো কাজিন। আমি শুধুমাত্র তোমার, আর এটাই তোমার বাড়ি। জেহেরের প্রধান্বিত কণ্ঠ শুনে ঈশিতা কাঁপতে লাগলো। আমি যাব, বাড়ি ফিরবো। জেহের চিৎকার করে বলল, শুনতে পাওনি কি বলেছে? কোথাও যাবে না তুমি। এটাই তোমার বাড়ি, আর আমি তোমার সব। ঈশিতার কানে হাত দিল। আবার এ কার কাছে বন্দি হলো সে? খুব খিদে পেয়েছে আমার, কিছু খাবার আনবেন? জেহের তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো। যার অর্থ তোমাকে একবার বিশ্বাস করে খাবার আনতে গিয়েছিলাম তখন তুমি কি করেছিলে মনে নেই? ঈশিতা বুঝলো সে দৃষ্টির মানে। তবে তার এখন প্রচুর খিদে পেয়েছে। সেই দুপুর থেকে কিছুই খায়নি। তাই মিনতির স্বরে বলল, কিছু খাবারের ব্যবস্থা করুন প্লিজ। আমি সত্যি বলছি, পালাবো না আমি। জেহের ঈশিতাকে একবার দেখে পুরো রুমে চোখ বোলালো। বারান্দার দরজা বন্ধ করে দিল। তারপর রুমের বাহিরে গিয়ে আবার কি মনে করে ফিরে এলো। ঈশিতাকে ধরে চেয়ারে বসিয়ে ঈশিতার ওড়না টান দিয়ে খুলে দিল। চমকে উঠল ঈশিতা বেশ রাগ নিয়ে। কি করছেনটা কি? শ্শ্, কোনো আওয়াজ হবে না। ওড়না দিয়ে চেয়ারের সাথে হাত দুটো শক্ত করে বেঁধে দিল। ঈশিতার বিরক্তির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে তো বলেছেই যাবে না, তাও এই সাইকোটা এমন করে কেন? জেহের কপালে কপাল ঠেকিয়ে হিসিয়ে বলল, এখন তুমি চাইলেও কোথাও যেতে পারবে না রোজ। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার মতো সাইকো কিভাবে যে আপনার বউ সামলাবে ভাবতেই পারছি না আমি। তুমি আছো তো, তুমি আমাকে সামলাবে। তুমি আমার বউ রোজ। কথাটা শুনে ঈশিতার রগে রগে শিহরণ বয়ে গেল। একে তো লোকটির নিঃশ্বাস তার মুখে পড়ছে, তার উপর এত সুন্দর কণ্ঠ। নিজেকে শক্ত রেখে হঠাৎ কপাল দিয়ে খুব জোরে জেহেরের কপালে বাড়ি মারল। আমার সাথে লাগতে আসবে না, এর ফল ভালো হবে না। তা তুমি ইতিমধ্যে টের পেয়েছ। সো তুমি যত শান্ত থাকবে তাতে তোমার জন্য মঙ্গল। বলেই ধূপধাপ পা ফেলে দরজা আটকে চলে গেল। বেচারি ঈশিতা ভাবতে লাগলো কিভাবে এখান থেকে পালানো যায়। জেহের সার্ভিং ট্রলি নিয়ে ভেতরে ঢুকলো। ঈশিতা পালানোর চিন্তায় বিভোর তখন।
দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকালো ঈশিতা। খাবার দেখে হা হয়ে গেল সে। এত এত খাবার, এগুলোর নাম কি? সে জীবনেও এমন নাম না জানা খাবার দেখেনি। কাছে আনতেই দেখলো বেশিরভাগই তরল স্যুপ। এত রাতে স্যুপ খাবে? এগুলো কি এনেছেন? তোমার ডিনার। কেন, পছন্দ হয়নি? এগুলো মানুষ খায়? এগুলো তো গরু ছাগলও খায় না বোধ হয়। আমার জন্য ভাত আনুন, ডাল আর আলুর ভর্তা দিয়ে। এসব হাবিজাবি খাওয়া চলবে না তোমার। যা এনেছে তা খাও। বললাম তো এইসব আমি খেতে পারবো না, পেট ভরবে না আমার। আর হাবিজাবি এগুলো ভাত না। এসব ছাড়া আর কিছুই পাবে না তুমি। আর এগুলো আমি খাই সবসময়, তাই তোমাকেও খেতে হবে। জেহেরের কথা শুনে বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল ঈশিতার। ভেঙচি কেটে বলল, ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি মানুষ না, আপনি তো পশু। আর পশুরা তো এগুলোই খায়। আর কি বলুন তো, আমি না আপনার মতো পশু না, তাই এইসব খাবার আমার চলবে না। জেহের ধপ করে জ্বলে উঠল। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তের মতো চোখের চারপাশ লাল হয়ে গেছে। ঈশিতার গাল চেপে বলল, আমাকে ইনডিরেক্টলি পশু বলা, তাই না? তাহলে পশুর পশুত্বটাও দেখিয়ে দিই, কেমন হবে দেখালে? বলেই নিজের শার্টের বোতাম খোলা শুরু করল। ঈশিতা ভয় পেয়ে চিৎকার করে বলল, না 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 না, আম সরি, আর কখনো বলবো না প্লিজ। ভুল হয়ে গেছে আমার, এগুলোই খাবো আমি। দিন দিন না, দিন তাড়াতাড়ি দিন। গোলাপি ঠোঁট বাঁকা করে হাসল জেহের। ট্রলিটা ঈশিতার সামনে এনে সেও চেয়ারের পাশের সোফায় বসে পড়ল। আমার হাত খুলে দিন, আমি নিজের হাতেই খাবো। এখন থেকে আমার হাতেই খাবে। আমার হাত আছে কি করতে? হাত যতক্ষণ আছে ততক্ষণ আমি নিজ হাতেই খাবো। যদি হাতটাই না থাকে? জেহেরের এমন ধমকানিতে ঢোক গেল ঈশিতা। থাক, খাইয়ে দিন। খাবারগুলো মুখে নিতেই মনে হলো বমি করে দেবে ঈশিতা। ছি, স্বাদটা কেমন যেন। খেতে খেতে ঈশিতা প্ল্যান করতে লাগলো, যেহেতু তাকে ভালোবাসে, এই ভালোবাসার সুযোগ নিয়ে সাইকোটা থেকে যদি ভালো খাবার পাওয়া যায়, এতে একটু অভিনয় করতে হলেও করবে সে। আপনি আমায় খুব ভালোবাসেন, তাই না? জীবনের থেকেও বেশি। আমার কষ্ট হলে আপনারও খুব কষ্ট হয়, তাই না? খুব। তাহলে এই যে আমার হাত দুটো বেঁধে রেখেছেন, এতে তো আমার খুব কষ্ট হচ্ছে, তাই না? প্রচন্ড ব্যথা পাচ্ছি আমি হাতে। তো এতে আপনার কষ্ট হচ্ছে না? আপনি তো উল্টা আনন্দ পাচ্ছেন এতে। ঈশিতার কথা শুনে জেহের দ্রুত ঈশিতার হাতের বাঁধন খুলে দিল। হাতে অসংখ্য চুমু দিয়ে ঈশিতার মুখটা নিজের দু হাতে তুলে বলল, আমি একটু আনন্দ পাচ্ছিলাম না রোজ, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, সেই ভয় তোমাকে আটকে রাখি। তুমি দূরে সরে গেলে আমার খুব কষ্ট হয় রোজ। ভেতরে ভেতরে প্রচন্ড বিরক্ত হলো ঈশিতা। এত আবেগ পায় কোথায় পাগলটা? জেহেরের সোয়ায় যেন তার গায়ে আগুন লেগে যায়। তবুও নরম কণ্ঠে বলল, তাহলে এখন যে এসব ছাইপাশ খাওয়াচ্ছেন, এতে তো আমার আরো বেশি কষ্ট হচ্ছে। এসব খাওয়ার অভ্যেস নেই আমার, আর না কোনোদিন খেতে পারবো। আপনি যদি আমার কষ্টে কষ্ট পেয়ে থাকতেন, তাহলে আমার পছন্দের খাবার এনে দিতেন। এতেই বোঝা যায় আপনি আমায় একটুও ভালোবাসেন না। ভালো না বাসার কথা শুনে জেহের উতলা হয়ে পড়ল। সে তো তার রোজকে খুব ভালোবাসে, আর এই খাবারগুলো হেলদি বলেই খাওয়াচ্ছে। কিন্তু তার রোজ যে তার ভালোবাসা নিয়ে কথা বলবে সেটা কি সে জানতো? রোজের মুখ দু হাতে আরো শক্ত করে ধরল। কপালে আর গালে চুমু দিতে দিতে অস্থির হয়ে বলল, আমি এগুলো হেলদি বলেই খাওয়াচ্ছিলাম। এগুলো না খেতে চাইলে খেও না। আমি এক্ষুনি তোমার পছন্দের খাবার এনে দিচ্ছি। এক্ষুনি। কি খাবে বলো আমায়? সব সব এনে দেবো সোনা। আগে আমাকে সোনার রূপা টাকা বন্ধ করুন। জেহের যেন সে কথাটা শুনতেই পেল না। সে তো চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে তার রোজের গাল, কপাল, চিবু। অচেনা ছেলেটির এমন স্পর্শে ঈশিতা কেঁপে কেঁপে উঠছে। তবে সেটা রাগে আর বিরক্তিতে। কোনোদিন কোনো অচেনা ছেলে তাকে টোকা অবধি দেয়নি, আর এই ছেলে তো বেশি অ্যাডভান্স। অনেক কষ্টে বলল, ভাত নিয়ে আসুন। ভাতের সাথে যে কোনো তরকারি থাকলে নিয়ে চলে আসুন। জেহের নির্বিকার। ঈশিতা জেহেরকে ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো জান? জেহের কিছুক্ষণ তাকিয়ে থাকলো ঈশিতার দিকে। জেহেরের চোখ বেয়ে দৃষ্টি নিচে নামিয়ে ফেললো ঈশিতা। কেন যেন হঠাৎ জেহেরের চোখে চোখ মেলাতে পারছে না সে। কালচের নীল চোখের দৃষ্টিতে এক ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছে সে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেই দৃষ্টিতে, চোখ ঝলসে যায়। জেহের দরজা আটকে ঈশিতার খাবার আনতে চলে গেল। ঈশিতা জেহেরের মোবাইল খুঁজতে লাগলো। ঈশিতার মোবাইল আগেই জেহের নিয়ে নিয়েছিল। সে দেখলো সোফার এক কোণায় জেহেরের মোবাইলটা পড়ে আছে। সে দ্রুত বাবার নাম্বারে কল দিল। অনেকক্ষণ কল দেওয়ার পরও তার বাবা ধরছে না। আর একটু পর তো জেহেরও এসে পড়বে। উফ, আবারও কল দিল সে। হ্যালো বাবা। কিরে মা, এটা কার নাম্বার?
আর তোর নাম্বারে কল ঢুকছে না কেন? বাবা শোনো, আমি বিপদে পড়েছি। একজন আমায় তার বাড়িতে তুলে নিয়ে এসেছে, তাকে আমি ভালো করে চিনি না অবধি। আর এই ছেলেটা পাগল, মাথার তার ছিঁড়া। তুমি তাড়াতাড়ি চলে এসো, পরে পুলিশও নিয়ে এসো। কি, কোথায় তুই? জায়গাটা কোথায়? হ্যালো হ্যালো। আর কিছু বলতে নেবে সেই মুহূর্তে জেহেরের প্রবেশ। জেহেরকে দেখে ইনশিতা বলার আর কিছুই পেল না। রীতিমতো তার হাত পা কাঁপছে। জেহের ইনশিতার হাতে মোবাইল দেখে দ্রুত দৌড়ে এসে মোবাইলটা নিয়ে কেটে দিল। অগ্নি শর্মা চোখ নিয়ে ইনশিতার দিকে তাকালো। হুট করে ইনশিতার গলা চেপে ধরলো। এত জোরে চেপে ধরেছে যে ইনশিতার মনে হচ্ছে সে আর নেই, সে মরে গিয়েছে। দম আটকে যায় যায় অবস্থা। তখন জেহেরের মা জেসমিন চৌধুরী আর জিহাদ এসে জেহেরকে ছাড়িয়ে নিল। আর একটু থাকলে ইনশিতা বোধহয় মারাই যেত। জেসমিন চৌধুরী বলল, কি করছিস জেহের? মেয়েটাকে মেরে ফেলবি নাকি? জেহের কিছুই বলছে না। ইনশিতার দিকে তাকিয়ে সাপের মতো ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। তার মাথায় একটা কথাই ঘুরছে, তার রোজ তার কাছ থেকে দূরে যেতে চাইছে। জিহাদ ইনশিতাকে পানি খাওয়ালো। ইনশিতা এখনও গলা ধরে কাশছে। জেহের রাগান্বিত কণ্ঠে জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, সকালে যেন আমি কাজীকে দেখতে পাই মিসেস চৌধুরী। কাজী ডাকার কথা শুনে সকলেই চমকে গেল। জিহাদ বলল, কাজী ডেকে কি করবি? কাজী রেখে কি করে? বিয়ে করে। কাল আমার আর রোজের বিয়ে হবে। ইনশিতা তখন পানি খাচ্ছিল। বিয়ের কথা শুনে বিষম খেল সে। জিহাদের চোখ মুখ শক্ত হয়ে গেল। জেহেরের সামনে গিয়ে বলল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এভাবে একটা মেয়েকে আটকে জোর করে বিয়ে করে সুখে থাকতে পারবি তো? আই লাভ হার। আমার ভালোবাসাকে আমি বিয়ে করব, আর আমার সুখ নিয়ে তোর ভাবতে হবে না। জিহাদ নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে পারল না, চিৎকার করে বলল, তোর মতো পাগলের সাথে কেউ কখনোই সংসার করতে পারবে না। তুই একটা পাগল ছিলি, আছিস আর থাকবি। পাগল শব্দটি শুনে জেহেরের মাথায় রক্ত মাথায় চড়ে গেল। ঘাড় কাত করল সে। আর সেই চিরচেনা ভয়ঙ্কর বাঁকা হাসি দিল। এই আচরণের মানে ইনশিতা সহ সকলে বুঝলেও জিহাদ সেই ধ্যানে নেই। ইনশিতা আর জেসমিন চৌধুরী খুব ভালো করে জানে জেহেরকে আটকাতে না পারলে ফর শিওর সে জিহাদকে মেরে ফেলবে। কি করবে ভাবতে ভাবতে ইনশিতা জেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। কারণ সে বুঝে গেছে জেহেরকে বশে আনার একমাত্র টোটকা হলো তার সাথে ভালোবাসার অভিনয় করা। কারণ জেহের রোজ বলতে পাগল। জেহেরের সামনে গিয়ে জেহেরের হাত ধরল সে। জেহের এখনো রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে জিহাদের দিকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি মানে কালকে আপনার সাথেই আমার বিয়ে হবে। জেহের জিহাদের কলার ছেড়ে দিল। সে ভাবতেই পারেনি রোজ এত সহজে মেনে নেবে। ইনশিতার বাহু ধরে ধরে কাছে এনে বলল, সত্যি রোজ, তুমি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি। জিহাদ পা দিয়ে ফ্লোরে জোরে বাড়ি দিল। ইনশিতার দিকে একবার রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত বেরিয়ে গেল সে। যাওয়ার সময় দরজাটা জোরে ধাক্কা মেরে গেল। জেহেরের সেদিকে খেয়াল নেই। সকালে কাজে না আসলেও ইনশিতার বাবা ঠিকই হাজির হয়েছেন জেহেরের আলিশান বাড়িতে। সাথে অবশ্য এক গাদা পুলিশ আনতে ভোলেননি। নিচে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে জেহেরের। সামনে তাকিয়ে দেখলো তার রোজ খাটে গুটিসুটি মেরে বসে আছে। জেহেরের চোখে চোখ পড়তেই ভেঙচি কাটল ইনশিতা। বিনিময়ে মিষ্টি হাসল জেহের। এই হাসিটাই যেন ইনশিতার পাহাড় সমান বিরক্তিকে মুহূর্তেই মাটিতে তলিয়ে দিল। এত সুন্দর হাসি ছেলেদের। যে মিষ্টি হাসি বজায় রেখেই ঘুম ঝরানো কণ্ঠে বলল, গুড মর্নিং মাই ব্ল্যাক কুইন। ইনশিতার বাবা জেহেরের বাবা মায়ের সাথে চেঁচামেচি করছিল। তখন জেহের আর ইনশিতা নেমে আসে। ইনশিতার চোখে গভীর সমুদ্রের ঢেউয়ের মতো পানি টলমল করছে। ছুঁয়ে দিলেই বোধহয় কপল বেয়ে গড়িয়ে পড়বে ঈষৎ নোনা জল। ছুটে যেতে চাইলেও ইনশিতা কিন্তু পারল না। কারণ তার কোমল হাত আবদ্ধ হয়ে আছে শক্ত হাতের মুঠোয়। জেহের ইনশিতার কানে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, বেশি চালাকি করবে না রোজ। কোনো রকম উল্টোপাল্টা কাজ করলে তোমার কিচ্ছু হবে না। তবে তোমার পরিবারের টিকিট আরও দেখতে পাবে না জীবনে। তোমার প্রিয় বাবার মরামুখ দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না তোমার? জেহেরের ঠোঁট ইনশিতার কান স্পর্শ করতেই কেঁপে উঠল ইনশিতা। ইনশিতাকে দেখেই ইনশিতার বাবা এগিয়ে আসলো। আসতে কোনো অসুবিধা হয়নি তো শ্বশুরমশাই? জেহেরের এমন স্বাভাবিক আচরণে সকলে অবাক হলো বেশ। ইনশিতার বাবাও বাদ যায়নি। তুমি আমার মেয়েকে কেন তুলে এনেছো? আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়েও করতে চলেছে। এতে আপনার মেয়ের সম্পূর্ণ মত আছে, জিজ্ঞেস করে দেখতে পারেন। ইনশিতার বাবা ইনশিতার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, কি বলছে এসব? তুই রাজি হয়েছিস বিয়ে করতে? ইনশিতা কি বলবে ভেবে পাচ্ছে না। সে প্রথমে ভেবেছিল বাবাকে বলে দেবে যে বিয়েতে রাজি হওয়াটা ভনিতা ছিল মাত্র।
কিন্তু জেহের যখন ওকে হুমকি দিল তখন আর সত্যিটা বলার উপায় নেই। আমি রাজি হয়েছি। ইনশিতার বাবা ইনশিতাকে নিয়ে একপাশে গেলেন। ইনশিতার মাথায় হাত বুলিয়ে বলল, দেখে তুই ভয় পাস না। তুই কি সত্যি বিয়ে করতে রাজি হয়েছিস নাকি তোকে ছেলেটা জোর করছে? না বাবা, কেউ আমায় কোনো রকম জোর করেনি। তাহলে কালকে ফোন দিয়ে কেন বললি ছেলেটা তোকে আটকে রেখেছে? ইনশিতা আমতা আমতা করে বলল, বাবা ওই আসলে উনি যখন আমায় নিয়ে এসেছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর কি, তাই মানে ছেলেটা তোকে জোর করে কেনই বা এনেছিল? উনি আমাকে বিয়ে করতে চাইছেন, তাই। সত্যি তুই রাজি তো এই বিয়েতে? আমি সত্যি বিয়ে করবো ওনাকে। ইনশিতার বাবা কিছুটা হলেও চিন্তামুক্ত হলেন। পুলিশদের কাছে ক্ষমা চেয়ে তাদের বিদায় দিলেন। জেহের এগিয়ে আসলো ইনশিতার বাবার দিকে। আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো শ্বশুরমশাই? ইনশিতার বাবার বুক আনন্দে ভরে উঠল। ছেলেটা কি অমায়িক ব্যবহার করছে তার সাথে। না বাবা, আমার কোনো আপত্তি নেই। হাসলো জেহের। ইনশিতার দিকে এক পলক তাকালো সে। সেই মুহূর্তে ইনশিতাও তাকালো। অগোচরে জেহের ঠোঁটটাকে চুমুর মতো করে ইশারায় কিস ছুড়ে দিল। জেহেরের এহেন কাণ্ডে ইনশিতার মুখ হা হয়ে গেল। কি অসভ্য ছেলে, সকলের সামনে অসভ্যতামি করছে। জেসমিন চৌধুরী সবচেয়ে বেশি খুশি হন বিয়েতে। আমি কাজে গিয়ে ডেকে পাঠাচ্ছি। আজই আমার আর রোজের বিয়ে হবে। এখন আমার একমাত্র মেয়ে, আমি চাই আমার মেয়ের খুব ধুমধাম করে বিয়ে দিতে। রোজকে আমি এক মুহূর্তের জন্য দূরে রাখতে চাই না, আর যদি অনুষ্ঠান করে বিয়ে হয়ও রোজকে এই বাড়িতে রেখে দেব। ইনশিতার বাবা যার পর নাই অবাক, তবুও কিছু বললেন না। ঠিক আছে, তোমার কথা মতোই হোক তাহলে। জেহের গার্ডদের কাজের ব্যবস্থা করতে বলল। বাদ সাধল ইনশিতা। কাজীকে ডাকবেন না? কেন রোজ, তুমি কি বিয়ে করতে চাচ্ছ না? করব, তবে আমার কিছু শর্ত আছে। সব মতের আছে, সব শর্ত কবুল। আগে শুনে নিন তো শর্তগুলো। আমি আরো কিছুদিন সময় চাই আর পড়াশোনাটা কমপ্লিট করতে চাই, তাই এখন বিয়ে করতে পারবো না আমি। জেহের দাঁত কটমট করে বলে, কি বললে? বলেছি আমি এখন বিয়ে করতে পারবো না। আরে রেগে যাচ্ছেন কেন? আমি বিয়ে করব আপনাকে, তবে এখন না, একটু সময় চাই আমার। জেহের রুমে নিয়ে গিয়ে ইনশিতার কোমর চেপে কাছে টেনে নিল। তর্জনী দিয়ে ইনশিতার চিবুক তুলে মুখের কাছাকাছি টেনে নিল। ইনশিতা চোখ বন্ধ করে আছে। জেহের কোমরে জোরে চাপ দিয়ে বলল, এখন বলো কেন বিয়ে করতে চাচ্ছ না? আমি চাইছি আমাদের বিয়েটা ধুমধাম করেই হোক। জীবনে একবার বিয়ে করব, সেই বিয়েটাকে স্মরণীয় করে রাখতে চাই আমি। আর সামনের মাসে আমার এক্সাম আছে, তাই এক্সামের পরেই আয়োজন বিয়ে করতে চাই। চোখ খুলল ইনশিতা। জেহের তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তাকাতে তাকাতেই কখন যে ইনশিতার ঠোঁটে সামান্য নিজের ঠোঁট এনে ফেললো জেহের নিজেই জানে না। কোনো অঘটন ঘটার আগেই ইনশিতা জেহেরকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কঠোর কণ্ঠে বলল, বিয়ের আগে এসব ভালো লাগে না আমার। জেহের ঠোঁট কামড়ে হাসল। জেহের কিছু বলার আগে ইনশিতা বলল, আমি কি বলেছি বুঝতে পেরেছেন? বিয়েটা 2 মাস পরে করব। ওকে, তোমার যখন আয়োজন করে বিয়ে করার ইচ্ছে সেটা আমি পূরণ করব। ততদিন তুমি আমার পাশের রুমটাতেই থাকবে, চাইলে আমার রুমেও থাকতে পারো, কিছু বলবো না আমি, এতে উল্টো আমারই লাভ। আবারও দুষ্টু হাসল জেহের। ইনশিতার কোমরে চিমটি কাটো। লজ্জায় ইনশিতার ইচ্ছে হলো মাটির সাথে মিশে যেতে। কান ঝাঝা হয়ে গেল তার। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বলল, বিয়ের আগ পর্যন্ত আমি এখানে থাকবো না, আমি নিজ বাড়িতেই থাকতে চাই। নো, নেভার। এই বাড়ি থেকে এক পা বের করে দেখার সাহস করো আগে, পা ভেঙে রেখে দেব। ইনশিতা রাগ হওয়া থেকে সামলালো নিজেকে। ভেতরে ভিতরে কথা ঘুষিয়ে নিল। জেহেরের হাত নিজের হাতের মুঠোয় রাখলো। কোমল কণ্ঠে বলল, দেখুন জাহের, আমি সব নিয়ম নীতি মেনেই এই বিয়েটা করতে চাই। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই আছে হাজারো স্বপ্ন, তেমনি আমারও আছে। আমিও চাই বাকি 5টা বিয়ের মতো আমাদের বিয়েটাও ধুমধাম করে হোক। তার জন্য আমাকে নিজের বাড়িতে যেতে হবে। মাঝে মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য হলেও দূরত্ব প্রয়োজন হয়। সেই দূরত্ব ভালোবাসার ভিত আরও মজবুত করে। প্লিজ আপনি আমার এই কথাটা রাখুন। জেহেরের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। এই প্রথম রোজ তাকে তার নাম ধরে ডেকেছে। তার রোজের মুখেই তার নামটা বড্ড মিষ্টি শোনায়। ঠিক আছে, তোমার কথা রাখলাম, শুধুমাত্র আমার নামটা নিজের মুখে নেওয়ার জন্য। কি মিষ্টি শোনায় তোমার মুখে আমার নামটা, খুব মিষ্টি করে ডাকো তুমি। তবে আমি প্রতিদিন তোমার খোঁজ নেব, ফোন করব। ফোন তুলতে 1 সেকেন্ড দেরি করলে তোমার খবর আছে। বাথরুমে গেলেও ফোন সাথে করে নিয়ে যাবে।
কলেজ যাওয়ার সময় কারো দিকে তাকাবে না, কোনো ফ্রেন্ড ডাকলেও সাড়া দেবে না, সবাইকে বয়কট করবে, নিজের মতো ক্লাস করে চলে আসবে। ইনশিতা এতক্ষণ ধরে ভ্রু কুচকে জেহেরের কথা শুনছিল। বাবারে বাবা, কত নিয়ম। নয়নিকে আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথেই আমি সবটা শেয়ার করি। তোমার বেস্ট ফ্রেন্ড আমি, এখন থেকে যা শেয়ার করার আমার সাথেই করবে। দেখুন, সবসময় সব কথা আপনার সাথে শেয়ার করা যাবে না। মেয়েদের নিজস্ব একটা পার্সোনাল ব্যাপার আছে। কেন, কেমন ব্যাপার আছে যেটা আমাকে বলা যায় না? ইনশিতা হতাশ দৃষ্টিতে তাকালো জেহেরের দিকে। এই পাগলকে কে বোঝাবে মেয়েদের কত শত ব্যক্তিগত ব্যাপার থাকে। এখন আপনাকে বলতে পারবো না, শুধু বলে রাখি, নয়নিকার সাথে কথা বললে আপনি ওর কিচ্ছু করতে পারবেন না, বুঝেছেন? বলেছি না ওই মেয়েটার সাথে কোনো কথা বলবে না। তুমি ওই মেয়েটাকে আমার থেকে বেশি প্রায়োরিটি দাও, যেটা আমার ভাল লাগে না। ওই মেয়ে তোমার হাত ধরে, তোমার সাথে থাকে, তোমার সাথে অনেক কথা বলে, আমার এসব একদমই ভাল লাগে না। তোমার সাথে অন্য কেউ মিশলে আমার রাগ হয়, তখন উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারি। ও তো একটা মেয়ে, একটা মেয়েকেও এত হিংসে করেন আপনি? বাবা, মেয়ে হোক বা ছেলে, তোমার সাথে কেউ কথা বললে আমার রাগ হয়। প্লিজ ওকে কিছু করবেন না আপনি, তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। না না না, কিচ্ছু করবো না আমি। তুমি তবু আমার সাথে কথা বলে বন্ধ করো না, তুমি বেশি বেশি মিশবে না। ইনশিতা মনে মনে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। জেহেরের গালে হাত দিল। খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে বেশ লাগে। দু হাত দিয়ে জেহেরের দু গালে হাত বোলালো। জেহের আবেশে চোখ বুঝে ফেলল। কম্পিত কণ্ঠে বলল, এমন করলে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছা করো রোজ। জেহেরের এমন কথায় ইনশিতা দ্রুত হাত সরাতে চাইল। তার আগেই জেহের হাত চেপে ধরল গালে। প্লিজ হাত ছড়িও না। জেহের চোখ বন্ধ করে নিজে ইনশিতার হাত ধরে পুরো গালে হাত বোলাচ্ছে। ইনশিতা ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে আছে। যেতে হবে আমায়, হাত ছাড়ুন। এখন না, আরেকটু পর। না, এক্ষুনি যেতে হবে। প্লিজ। না। ইনশিতা নিজেই জোর করে হাত সরিয়ে নিল। চলে যেতে নিলে জেহের হাত ধরল। চলো না, আজকে বিয়ে করে ফেলে। সময় হোক তারপর। বলে নিজেই হাত সারিয়ে নিয়ে চলে গেল নিচে। জেহের এক সেকেন্ড স্ট্রেচুর মতো দাঁড়িয়ে নিজেও দ্রুত পা চালালো নিচের দিকে। ইনশিতার বাবা ইনশিতাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেন। জেহের নিচ থেকেই তাদেরকে নিয়ে আসার জন্য বলল। ইনশিতার বাবা মিজান হোসেন বাধা দিলেন না। গাড়িতে জেহের ড্রাইভিং সিটে, তার পাশে মিজান হোসেন আর তার পেছনে ইনশিতা। ইনশিতার বাবা গল্প জুড়ে দিলেন। সেই গল্পে অবশ্য জেহেরও স্বামী ছিলেন। এই প্রথম জেহেরকে এত হাসি খুশি দেখল ইনশিতা। ইনশিতার বাড়ির কাছে আসতেই মিজান হোসেন নেমে গেলেন। জেহেরকে অনেকবার বলার পরও সে আসলো না। ইনশিতা চলে যেতে নিলে জেহের হাত টেনে ধরে। মিজান হোসেন আগেই চলে গেছেন। ইনশিতা ভ্রু কুচকে জিজ্ঞেস করল কি হয়েছে। জেহের ইনশিতার মাথা টেনে ধরে সামনে আনলো। উফ, টানছেন কেন? আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ কেন? তো কি কথা বলবো? জেহের ইনশিতার নাক টেনে কপালে ছোট্ট চুমু খেল। মিস ইউ রোজ। ইনশিতা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে প্রতিটা দিন যে জেহের কতবার খোঁজ নেয় তার ইয়ত্তা নেই। একসময় তো ইনশিতা বিরক্ত হয়ে ফোনটাই সুইচ অফ করে রেখে দিয়েছিল। তার কিছুক্ষণ বাদে দেখা গেছে জেহের বাসায় হাজির। এলোমেলো চুল, শার্টের হাতা একটা গোটানো, বোতাম খোলা, একেবারে বিধ্বস্ত অবস্থায়। জেহের এসে ইনশিতার গাল চেপে ধরে বলে, তোমাকে বলেছিলাম না আমি ফোন করলে এক সেকেন্ডও যাতে দেরি না হয়, তাহলে কেন সুইচ অফ করলে? কোন সাহসে? আমার কেমন লাগছিল তুমি জানো? তোমার ফোন বন্ধ দেখে আমার পাগল পাগল লাগছিল। মনে হচ্ছিল তুমি হারিয়ে গেছো। আর কখনো এমন করবে না রোজ, কখনোই না। তাহলে বিয়ে ছাড়াই তুলে নিয়ে যাব। জেহেরের এমন হুমকি ধামকিতে মাঝে মধ্যে ইনশিতা মিটমিটিয়ে হাসে। এই পাগলটাকে নিয়ে যে সে কোথায় যাবে। ইনশিতার খুব ভালো লাগে যখন জেহের তাকে রোজ বলে ডাকে। তবে ভাগ্যকে মেনে নিয়েছে ইনশিতা। এই বিয়ে হওয়ায় তার বাবাকে এই প্রথম অনেক হাসি খুশি দেখল সে। তার বাবা হঠাৎ হঠাৎ রুমে এসে ইনশিতার মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। সেই ছোট মেয়েটার কয়েকদিন বাদে বিয়ে। দেখিস তুই ওই বাড়িতে সুখে থাকবি। জানিস চেহের ছেলেটা এত ভালো, আমার ব্যবসার সব কিছু সে নিজে বহন করে। দোকানের লোক রেখেছে যাতে আমার কোনো কষ্ট না হয়, আর সব খরচ চেহের সামলিয়ে নেয়। তোর মাকে কত নতুন নতুন শাড়ির গহনা কিনে দিয়েছে। আমি তো বিয়ের এত বছর পরও কিছু দিতে পারিনি তোর মাকে। তোর মা তো খুশিতে কেঁদে দিয়েছে আর বলেছে আমার মেয়েটা শেষ পর্যন্ত সুখের দেখা পেল। এবার তোর কোনো কষ্ট হবে না রে মা। বিকেলে টিউশনি করে দোকানের হিসাব নিয়েও তোর বসতে হবে না।
এখন আর সবসময় ডাল ভাত খেতে হবে না। আর বিয়ের খরচ নিয়ে যে আমার কত চিন্তা ছিল। জেহের বলল, শ্বশুরমশাই আপনি চিন্তা নেবেন না, শুধু মেয়ের বিয়েতে আনন্দ করুন। আমি তো আপনার ছেলের মতোই। তুই খুব ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিস। তুই দেখবি জেহের তোকে খুব সুখে রাখবে। ঈর্ষিতা আড়ালে কাঁদে। বাবা মায়ের খুশিতে তারও যে সুখের কান্না পায়। সে ভেবেছে এই বিয়েতে যেহেতু তার বাবা মা এত খুশি, সেহেতু সে জেহেরকেই বিয়ে করবে। সে নিজেও জেহেরকে মেনে নেওয়ার চেষ্টা করবে। জেহেরের কথা মতো চললে তো জেহের আর এমন পাগলামি করবে না। ঈর্ষিতার পরীক্ষার প্রতিটা দিনেই জেহের দিয়ে আসে আর নিয়ে আসে। জেহেরের সাথে সে যতক্ষণ থাকে ততক্ষণ মনে হয় তাকে তীক্ষ্ণ নজরে কেউ দেখছে। কিন্তু জেহের থাকাকালীন সময়ে তো লেডি গার্ডরা থাকে না। তাহলে এমন কেন লাগে তার কাছে? ঈর্ষিতার বাবা মিজান হোসেন কয়েকদিন যাবৎ খুব দুশ্চিন্তায় আছেন। কারণ তিনি ঈর্ষিতার বিয়ে প্রথমেই ঠিক করে রেখেছিলেন রাফিদের সাথে। এই কথাটা সম্পর্কে শুধুমাত্র তিনি, তার স্ত্রী আর রাফিদের বাবা মাই অবগত। কিন্তু সেদিন জেহেরের সাথে ঈর্ষিতা বিয়ে নিয়ে এতটাই বেখেয়ালি ছিলেন যে রাফিদের বিষয়টা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। রাতে ঈর্ষিতার বাবা ঘরে ঢুকেই ধাম করে সোফায় বসে পড়েন। ঈর্ষিতার মা দৌড়ে এলেন। কি হয়েছে? কি গো, শরীর খারাপ করলো নাকি? বাবা, আমি জানি তুমি কিছু একটা নিয়ে অনেক টেনশনে আছো। তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর সেই কারণে তোমার আজ শরীর খারাপ হলো। কি কারণে এত টেনশন আছো তুমি বলো না? কি নিয়ে এত চিন্তা করছো আমায় বলো না তুমি বাবা। ঈর্ষিতার বাবা একবার বিরস মুখে তাকালেন, অবসাদগ্রস্ত সুরে বললেন, আমি একটু আগে জেহেরের সাথে দেখা করতে গিয়েছিলাম। হোটেলে বসেছিলাম আমরা। জেহেরকে আমি তখন জরুরি একটা কথা বলার জন্যই ডেকেছিলাম। বলেছিলাম তোর সাথে এই বিয়েটা ভেঙে দিতে। কি জাহের কি বলেছিল? আর তুমি এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি ছিলে? সেই খুশির থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল কারো কাছে কথা রাখার দায়বদ্ধতা। জেহেরকে যখন বলেছি এই বিয়েটা ভাঙতে, তখন জেহের কি রাগটাই না দেখালো। এই প্রথম ওকে এতটা রেগে যেতে দেখলাম। হোটেলের সব চেয়ার টেবিল ভাঙতে শুরু করলো আর খালি কি যেন বিড়বিড় করছিল। হোটেলের ম্যানেজার ওকে থামাতে এসে গ্লাস ছুঁড়ে মারে জেহেরের। আমার কলার টেনে ধরে বলে, আমার থেকে আমার রোজকে দূরে সরার চিন্তা মাথা দেওয়া আনবে না, তাহলে আপনাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে সময় লাগবে না। এটা বলে আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর এটা নিয়েই আমি এত টেনশনে ছিলাম যে এই ছেলেটাকে তো তখন আমি অনেক শান্ত দেখেছিলাম, তাহলে এখন তো রেগে গেল কেন? ঈর্ষিতা অবাক হয়ে এতক্ষণ কথাগুলো শ্রবণ করছিল। আচ্ছা বাবা, তুমি বিয়েটা ভাঙতে চাইলে কেন? তোর সাথে অন্য একজনের বিয়ে ঠিক করছিলাম অনেক আগে। জেহেরের সাথে বিয়ের কথা শুনে তখন সেই বিষয়টা মাথা থেকেই চলে গিয়েছিল। হঠাৎ মাথায় আসলো ব্যাপারটা, তাই ভেবেছিলাম জেহেরের সাথে বিয়েটা ভেঙে ঠিক করা মানুষটার সাথে বিয়ে দেব। যতই হোক আমি কথা দিয়েছিলাম, তো কথা না রাখতে পেরে নিজের কাছে নিজেকেই ছোট মনে হয়। এখন আমি কি করবো রে ঋতুমা? জেহেরের সাথে বিয়ে দিলে তো তোকে জেনে শুনে সিংহের গুহায় ঠেলে দেওয়া। চাইলেও কিছুই করার নেই বাবা। এখন বিয়ে না করতে চাইলে উনি কোনো না কোনো অঘটন নিশ্চিত ঘটাবেন। আর কোনো অঘটন হোক সেটা আমি চাই না। ঈর্ষিতা উঠে রুমে চলে গেল। রাগে তার শরীর জিরি করছে, গিয়েই ধূপ করে বিছানায় বসে পড়ল। আজ এই কারণেই জেহের কোনো খোঁজ নেয়নি। তাহলে না হলে তো মিনিটে মিনিটে খোঁজ না নিলে তার চলেই না। ঈর্ষিতা কল করলো জেহেরের নাম্বারে। অনেকবার কল হওয়ার পরও জেহের রিসিভ করলো না। শেষবার কল করতেই ওপাশ থেকে জেবার কণ্ঠ শোনা গেল। হ্যালো ঈর্ষিতা? তোমার ভাই কোথায়? ওনাকে দাও। ঈর্ষিতা, ভাইয়ার যেন কি হয়েছে, সন্ধ্যায় বাসায় আসার পর থেকেই রুমে সব কিছু তছনছ করা শুরু করেছে। আর বারবার বলছে যে আমার আর রোজের মাঝে আসবে, তাকে আমি মেরে ফেলবো, ছাড়বো না, ওনাকে একদম মেরেই ফেলবো। আমি কিছুই বুঝতে পারছি না। ঈর্ষিতা, হঠাৎ কি হলো ভাইয়ের? মোবাইলে অনেকক্ষণ ধরে বাজছিল, তাই আমি তুললাম। ঈর্ষিতা তড়িঘড়ি করে ফোন কেটে দিল। এখন জেহেরের সাথে কথা বলা মোটেই সুবিধার না। তার চেয়ে বরং জেহের শান্ত হলে কাল দেখে নেওয়া যাবে। খুব সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে ঈর্ষিতার। ঘুম ঘুম ভাব নিয়েই অলসতা কাটাতে উঠে পড়ে সে। তবে ঘুমের রেশ এখনো কাটেনি হলুদের রাত। জেহেরের পরিবার কমিউনিটি সেন্টারে আগেই পৌঁছে গিয়েছে। চারিদিকে হই হুল্লোড় মজে আছে। আত্মীয়, অফিস কলিগ সকলকে ইনভাইট করেছেন আফজাল চৌধুরী। তবে এসব কিছুতেই জেহেরের ভ্রুক্ষেপ নেই। তার মন ভার হয়ে আছে। এত সব মানুষদের মাঝে তার মাথা ধরে গেছে।
বিশ্রাম নিতে ওপরে তলায় বুকিং করা তার রুমে গিয়ে বসল। হলুদ ছোঁয়ানোর সময় জেহের আর ইনশিতাকে পাশাপাশি বসানো হলো। যখন জেহেরকে হলুদ ছোঁয়াতে যাবে তখন সে চোখ মুখ কুঁচকে মুখ ফিরিয়ে নিল। বিরক্তি মাখা গলায় বলল, এসব ডিসকাস্টিং জিনিস আমার মুখে লাগাবে না। এটা শোনার পর ইনশিতা অগোচরে জেহেরের হাত চেপে চোখ রাঙানি দিল। ফিসফিসিয়ে বলল, আপনি কিন্তু কথা দিয়েছেন আমায়, সব নিয়ম মেনে চলবেন আপনি। তাই বলে সকলে আমার গাল কপাল ছোবে? নেভার। আই জাস্ট হেট দিস। ঘৃণা করলেও কিচ্ছু করার নেই, আপনি চুপচাপ বসে থাকুন। আর একটা কথাও নয়। জেহের মুখ গম্ভীর রেখেই বসে থাকলো। এভাবে হলুদ পর্ব শেষ হয়ে গেল। ইনশিতার রুমে বসে আছে। ইনশিতার হুট করে ওই দিন রাতের কথা মনে পড়লো। সেদিন যখন সে ব্যালকনি দরজা খুলেছিল তখন কেউ একজন হাত ধরে হ্যাচকা টানে দেয়ালে চেপে ধরে। চিৎকার দিতে গেলে লোকটি মুখ চেপে ধরে। রাস্তার ক্ষীণ আলোয় দেখতে পেল জেহেরকে। একদম তার মুখের কাছে মুখ নিয়ে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে জেহের, যেন ভয়ানক রেগে আছে। ভয় জেগে ধরো তাকে। এত রাতে কি জন্য এসেছে জেহের? বিয়েটা একদম করতেই হবে তোমাকে। একবার না করলে না কেন? তুমি তো জানো এই বিয়েটা করলে তোমার লাইফ হেল হয়ে যাবে। জেহেরের রাগী কণ্ঠ শুনে ইনশিতা যার পরনায় অবাক হয়। যেখানে জেহের নিজেই বিয়ে করার জন্য পাগল সেখানে সে এই কথা বলছে। তবে জেহেরের ভয়েসটা কিছুটা অন্যরকম লাগছে। ইনশিতা একবার ভালো করে তাকালো। এ কি? এটা তো জিহাদ। এত রাতে একটা মেয়ের বাড়িতে চলে আসার মানেটা কি? আর জাহের জানলে কি হবে ভেবে দেখেছেন আপনি? জিহাদ ইনশিতার হাত চেপে ধরে কার্নিশের সাথে চেপে ধরল। ইনশিতার হাত জিহাদের দুহাত দ্বারা এক প্রকার বন্দি করে নিল। ভাই ঘুমাচ্ছে, আর তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, কেন বিয়েতে রাজি হয়েছো? ইনশিতা একবার পূর্ণ দৃষ্টি মেরে তাকালো জিহাদের দিকে। জিহাদের চোখে রাজ্যের অসহায়ত্ব। জাহেরকে তো আপনি আমার চেয়েও ভালো চেনেন। উনি যেটা সেটা জোর করে হলেও আদায় করে নেয়। আমি যদি বিয়েতে রাজি না হই তাহলে উনি বাবাকে মেরে ফেলবেন বলেছিল। জিহাদ কিছুই বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতার কেমন যেন লাগলো। সে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু জিহাদ এত শক্ত করে ধরে আছে যে চাইলেও সরাতে পারছে না। ইনশিতা অস্বস্তি ভরা কণ্ঠে বলল, আপনি দূরে সরে দাঁড়ান, ভালো লাগছে না। জেহের কাছে আসলে খুব ভালো লাগে বুঝি? ওর ছোঁয়া খুব উপভোগ করো তাই না? জিহাদের এমন কথা ইনশিতার মনে ঘৃণার সৃষ্টি হলো। ছি, জিহাদ এই ধরনের কথা বলছে কেন? ঝাঁঝালো গলায় বলল, মুখ সামনে কথা বলুন। আরে আরে, সুইট হার্ট দেখি রেগে যাচ্ছে। ওর ছোঁয়া আর আমার ছোঁয়ার মধ্যে পার্থক্য আছে। আমি ছুঁয়ে দিলেও তোমার ভালো লাগবে, দেখো। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।